বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধানে বিভিন্ন দেশে বিএফআইউর চিঠি, এনবিআরের সাবেক কমিশনারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। মন্ত্রিসভায় ফের রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ, থাকতে পারেন শরিকরাও, প্রধানমন্ত্রী সব জানেন বলছেন মন্ত্রীরা। আনার হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মিন্টু ৮ দিনের রিমান্ডে, জিজ্ঞাসাবাদে মিলতে পারে চাঞ্চল্যকর তথ্য বলছে ডিবি। ঈদযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, মহাসড়কে বেড়েছে বাহনের চাপ, বাড়তি উদ্বেগ জানাচ্ছে লক্কর ঝক্কর বাস। এবং বাংলাদেশের দেয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ড, সাকিবের 50-তে দুর্দান্ত ফর্মে টাইগাররা। আমন্ত্রণ সংবাদদাতা দেশলেনের কেস টিম টিপার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রানা ইসলাম। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট ও ৬টি অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে অর্থ পাচারের তথ্য জানতে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এ তথ্য জানিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলেন, ২৩ ও ২৫ জুন বেনজির ও তার পরিবারকে দুদকে হাজির হতেই হবে। আইন অনুযায়ী আর সময় পাবেন না তারা। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টার। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার আইনজীবী জানান, এরই মধ্যে দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদের বিরুদ্ধে অপরাধলব্ধ সম্পত্তির সন্ধান মেলায় আবেদনের প্রেক্ষিতে তার সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসকও নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে বেনজিরের অপরাধলব্ধ সম্পত্তি বিশ্বের কোন কোন দেশে আছে তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছে। আমরা যদ্দূর এটা জানতে পেরেছি, বিএফআইইউ আমরা একমন গ্রুপের মেম্বার ১৩৭টা দেশের বিশ্বের, তারা বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছে এবং চিঠির সূত্র ধরে সেই জিনিসগুলো এখন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং অনুসন্ধান কার্যের শেষে সম্পূর্ণ চিত্র আপনারা পেয়ে যাবেন। যেসব দেশে ধরুন সম্ভাব্য আমাদের যোগাযোগ আছে, তাদেরকে চিঠির মাধ্যমে একমন ট্রিটির আওতায় তাদেরকে এটা জানানো হয়েছে, কোনো তথ্য পেলে যেন বাংলাদেশকে দেওয়া হয়। দুদকের আইনজীবী বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে সব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক। এর আগে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। বেনজির আহমেদ এখনো আসামি নন, তিনি অপরাধী কিনা পূর্ণাঙ্গ তদন্ত শেষেই জানা যাবে। দুদক আইন অনুযায়ী বেনজির ও তার পরিবার ১৫ দিনের সময় পেয়েছে। এরপর সময় বৃদ্ধি করা যাবে না বলেও জানান এই সিনিয়র আইনজীবী। দুর্নীতি দমন কমিশন ১৫ দিনের সময় দিয়েছে বিধি অনুযায়ী। এই ১৫ দিন পরে কমিশন আর কোনো সময় দিতে পারবে না এবং কমিশনের সময় দেওয়ার কোনো ক্ষমতা নেই। এখন দুদক নিশ্চিত করতে চায় ওনার জবাবদিহিতাটা। যে প্রপার্টিগুলো জব্দ হয়েছে সবগুলো এখন রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, কাজে খুব দ্রুততার সঙ্গে অনুসন্ধান চলে যাচ্ছে। অনুসন্ধান শেষে পূর্ণাঙ্গ চিত্র আপনি পাবেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি পদ থেকে অবসরে যান বেনজির আহমেদ। একটি দৈনিক সংবাদপত্রে সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে দুদকের করা আবেদনে সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মামলায় তদন্তকারী কর্মকর্তা শাহ আলম শেখের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ৪ মোবাইল অপারেটরকে ১৫২ কোটি টাকা কর মওকুফের জন্য তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মন্ত্রিসভায় আবারও রদবদলের আভাস, গুঞ্জন উঠেছে আকার বাড়তে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাবিনেটের, আসতে পারে বাদ পড়াদের কেউ, যুক্ত হতে পারে নতুন মুখ, দপ্তর বদল হতে পারে কয়েকজন মন্ত্রীর। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যরা বলছেন, এ বিষয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। জয় যাদব রিপোর্টে থাকছে বিস্তারিত। শপথ করিতেছি যে গেল ১১ জানুয়ারি পঞ্চমবারের মতো সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। ২ মাসের মধ্যেই মন্ত্রিসভার আকার বাড়ান প্রধানমন্ত্রী। ১ মার্চ ক্যাবিনেটে যুক্ত হন ৭ জন প্রতিমন্ত্রী। আবারও মন্ত্রিসভা রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। গুঞ্জন রয়েছে ঈদের পর অথবা বাজেট অধিবেশনের পর এটি হতে পারে। এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর পরিবর্তন হতে পারে।
পদোন্নতি পেতে পারেন 2-1 প্রতিমন্ত্রীও। মন্ত্রিসভা থেকে কেউ বাদ না পড়লেও আগের মন্ত্রিসভার কেউ কেউ ফিরতেও পারেন। আলোচনায় আছেন 14 দলের শরিক নেতারাও। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা বলছেন, এমন গুঞ্জন অনেক সময়ই শোনা যায়। এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়, কারণ এটি একান্তই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। এটি একদমই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। কেবল উনিই বলতে পারবে এটা বাড়ছে না কমছে, এটি আমাদের জায়গা থেকে বলার কোনো সুযোগই নেই। মন্ত্রী পরিষদের রদবদল এগুলি এক এক সময় এক একটা গুঞ্জন আসে, এগুলোর কিন্তু কোনো নির্ভরযোগ্যতা নেই। কারণ এর সমস্ত বিষয়টি হলো আমাদের পার্টির সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নেবেন। উনি ভালো জানবেন কোনো পরিবর্তন কোনো প্রয়োজন হলে তিনি সিদ্ধান্ত নেবেন। আর সব কিছুই হলো আমাদের কল্পনাপ্রসূত। প্রধানমন্ত্রী ছাড়া 25 মন্ত্রী ও 18 প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার আকার বর্তমানে 44 জনের। এতে 2 জন মন্ত্রী রয়েছেন টেকনোক্র্যাট কোটায়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে সাইদুল করিম মিন্টু আনার হত্যাকাণ্ডে কিরূপ ভূমিকা ছিল তা বেরিয়ে আসবে বলে মনে করেন ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। বিকেলে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, আনার হত্যাকাণ্ডে মিন্টুর অর্থদাতা ও মদতদাতা ছিলেন কিনা জিজ্ঞাসাবাদে তা বেরিয়ে আসবে। টাকা পয়সা লেনদেন করে থাকেন তাহলেই আমরা ধরে নিতে পারবো যে উনি অবশ্যই এখানে অর্থদাতা অথবা নির্দেশদাতা ছিলেন কিনা, এটা আমরা তদন্তে নিয়ে আসার চেষ্টা করব। পুলিশ রিমান্ডে থাকা আসামি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু মিন্টুর সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান ডিবি প্রধান। বাবু যে কথাটা বলেছেন, তার মোবাইল ফোন 3টায় আখতারুজ্জামান সাহেব নিয়ে গেছেন, তাকে ছবি দেখিয়েছেন, সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করব তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন। গেল মঙ্গলবার বিকেলে ধানমন্ডি থেকে আওয়ামী লীগ নেতা মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। রাজধানী বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড় বেড়েছে। রেলের ঈদযাত্রার প্রথম দিনে শিডিউলে কিছুটা সমস্যা হলেও দ্বিতীয় দিনে তা কাটিয়ে উঠেছে। লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বেশি না থাকলেও বাস টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। আগামী সোমবার সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীর চাপ বেড়েছে ঢাকা রেলওয়ে স্টেশনে। জটিলতা এড়াতে টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকে সময় মতো স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরাও। আলহামদুলিল্লাহ পাইছি একটা টিকিট, এখন আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছাইতে পারলেই এখন অনেক খুশি। আমার অনেক ভালো লাগতেছে নানু বাড়ি যে। অ্যাকচুয়ালি কোনো সমস্যা হচ্ছে না, তো টাইমলি মনে হয় ট্রেন ছেড়ে দিবে। তো 11:30 ট্রেন যদি রাইট টাইমে ছাড়ে তাহলে কোনো ভোগান্তি হবে না ইনশাআল্লাহ। ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্টেশনের ম্যানেজার। প্রত্যেকটা স্টেশনে যেন ওনারা স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদে ওঠানামা করতে পারেন, সেখানেও একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে আমাদেরকে। যেখানে আগে লাগতো 2 মিনিট, আমরা সেখানে সময় দিচ্ছি 3 থেকে 4 মিনিট। অর্থাৎ যদি 10টা স্টেশন হয়, আমার ওখানে কিন্তু 20 মিনিট চলে যাচ্ছে। তো এসব কারণে যদি কোনো ট্রেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা ডিলে হয়, সম্বন্ধিত যাত্রী সেটাকে খুব স্বাভাবিকভাবে ভেবে নেন। দুপুরে ঈদযাত্রা পর্যবেক্ষণে আসেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জানান, টিকিট কালোবাজারি রোধে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে। টিকিট কালোবাজারি রোধকল্পে রেলওয়ে পুলিশের সাইবার টিম সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে মনিটরিং করছে। ইতিমধ্যে রেলওয়ে পুলিশ এবং র্যাব কর্তৃক চিহ্নিত টিকিট কালোবাজারি এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
ট্রেনের পাশাপাশি রাজধানীর টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রীর চাপ। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ঘরে ফেরার টিকিট পেয়ে খুশি যাত্রীরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঈদ উল আজহার দিন বন্ধ থাকবে মেট্রো রেল। বহন করা যাবে না কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস। এছাড়া আগামী 19 জুন থেকে রাত 9টা 10 পর বন্ধ থাকবে ওয়ান ওয়ে টিকিট বিক্রি। কেবল এমআরটি পাসধারীরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MN সিদ্দিক। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। আগামী 17 জুন ঈদ উল আজহা উপলক্ষে বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। ঈদের পরও মেট্রোতে বহন করা যাবে না কোরবানি পশুর চামড়া ও কাঁচা কিংবা রান্না করা মাংস। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MN সিদ্দিক। ঈদ উল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া, তারপরে এটা কুরবানির ছোট পশুও হতে পারে, তার সাথে সাথে কাঁচা মাংস অথবা রান্না করা মাংস, এগুলি বহন করা যাবে না। এছাড়া 19 জুন থেকে মেট্রো রেল চলবে নতুন সময়সূচি অনুযায়ী। স্পেশাল অফ পিক আওয়ারে শুধু এমআরটি বা র্যাপিড পাসধারীরা ভ্রমণ করতে পারবেন। রাত 9টা 10 পর স্টেশনের টিকিট বেচাকেনা বন্ধ থাকবে। আমরা পিক এবং অফ পিক আওয়ারটাকে অ্যাডজাস্ট করেছি। আমরা চেষ্টা করেছি যে যখন অফিস আওয়ারটা শুরু হয় তার পিছনের দিকে কম বেশি 2 ঘন্টা এবং সামনের দিকে কম বেশি 2 ঘন্টা, এটা হিসাব করে যাতায়াতের জন্য আমরা এটা ঠিক করেছি। একই সঙ্গে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রো রেল নতুন সময়সূচিতে চলাচল করবে। নতুন অর্থবছরের প্রথম দিন 1 জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট যুক্ত হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। ভ্যাট মওকুফের জন্য এনবিআর বরাবর চিঠি দিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ভ্যাট মওকুফের জন্য আমরা ডিএমটিসিএল থেকে আমরা একটা লিখেছিলাম চিঠি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঘনিয়ে আসছে ঈদ উল আজহা, এজন্য পশুর হাটে এখন ভিড়। শেষ মুহূর্তে বেচাকেনা সরগরম হয়ে উঠেছে হাট। বেড়েছে পশুর সরবরাহ। দাম নিয়ে বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও ক্রেতাদের অভিযোগ গরুর দাম বেশি হাঁকা হচ্ছে। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম কোরবানির পশুর হাট। চলছে দর কষাকষি। দেখে শুনে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পশু। পবিত্র ঈদ উল আজহার বাকি আর মাত্র 3 দিন, তাই শেষ মুহূর্তে বাজার ধরতে ট্রাক পিকআপে বাজারে একের পর এক আসছে গরু। গরুর পাশাপাশি উঠেছে ছাগলও। পশু কিনতে বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। বরগুনায় নদীর তীরে বিশাল খোলা মাঠে উঠেছে অসংখ্য গরু। জেলায় এবারও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু নিয়ে কিছুটা বিপাকে বিক্রেতারা। তবে গরুর বাজার চড়া বলছেন ক্রেতারা। সুন্দর গরু, ভালোই গরু, কিন্তু গৃহস্থ ছাড়তেছে না। সামনে যে দিনই যায় একটু দাম একটু আরো বেশি বৃদ্ধি হয় মনে হয়। 1,20,30,000 টাকা একটা গরুর পিছে খরচা হয়েছে। গরু বলতেছে 80,000 90,000। হ্যাঁ, আমরা তো পুরো এখন ডাউনে আছি। ময়মনসিংহের হাটগুলোতে দাম নিয়ে সাধারণ ক্রেতা বিক্রেতা আর পাইকারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় গরু তুলনায় এবার মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা বেশি। 1 থেকে 1.5 লাখ টাকার গরু টার্গেট করছেন সাধারণ ক্রেতারা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। এই গরুটা আমার কিনা আছে 1,20,000, এগুলো দাম করে আমার 1,60-70। ওই তুলনা হিসাবে যা আশা করছি ওই দাম হইতাছে না। যারা গরু বিক্রেতা তারা দাম বেশি যাচ্ছে। সামনে শুক্রবারের এখানে বড় বাজার, ওই বাজারে এই সমস্ত গরু বলবে, আজকে বলতেছে না। হাটে জাল টাকা শনাক্তে বুথ বসানো সহ ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানায় হাট কর্তৃপক্ষ। পর্যাপ্ত ব্যবস্থা রাখছি, ভলান্টিয়ার আছে আমাদের, বাসে সারি বেঁধে ব্যবস্থা দিচ্ছি, তারপরে লাইটিং ব্যবস্থা আছে, মাইকিং ব্যবস্থা আছে। তীব্র গরম উপেক্ষা করে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মত পার্থক্য থাকলেও বড় বাড়ি, চাপারহাট, বড় খাতা সহ বড় বড় পশুর হাটে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এসব হাট চলে গভীর রাত পর্যন্ত। 1 বছর থেকে গরু পালিয়ে আজকে আমাদের লস। ফিড ভুসির দাম অনেক বাড়ি গেছে। এত ব্যাপক হারে হাট, তারপরও জায়গার সংকট। সর্বোচ্চ 1,20,30,000 ভিতরে এই ধরনের গরুগুলো বেচাকিনি হতেছে। 3 ঘন্টা থেকে ঘুরতেছি, গতবারের তুলনায় এবার অনেক দাম। জেলার হাটগুলোতে অসুস্থ পশু শনাক্ত, সেবা দেওয়া সহ নানা পরামর্শ দেওয়ার কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। হাটগুলোতে পশুর পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের গর্ভ পরীক্ষা সহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে।
যাতে অসুস্থ কোনো পশু এই হাটগুলোতে বিক্রি না হয় সেগুলো আমরা দেখভাল করছি। জেলার চাহিদা মিটিয়ে এসব হাট থেকে অতিরিক্ত পশু চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছলচাতুরি করে কোরবানির পশুর দাম বাড়ালে পরে মাথায় হাত পড়বে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মন্ত্রী জানান, দেশে কোরবানির পশুর চাহিদা আছে 1,07,00,000, সেখানে সরবরাহ আছে 1,30,00,000, এজন্য সরবরাহের ঘাটতি হওয়ার সুযোগ নেই। সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য। এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। এবার মিনিস্টার গুগল টিভি টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দেয়া 160 রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। এ পর্যন্ত ডাচদের সংগ্রহ 2 উইকেটে 64 রান। সেন্ট ভিনসেন্টের অ্যারন ভ্যালি গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে সাবধানী সূচনা করে নেদারল্যান্ডসের 2 ওপেনার। তবে 22 রানে তাসকিনের শিকার হন মাইকেল লিভিট। 32 রান। রাহাত, খেলা কেমন প্রতিক্রিয়া দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। যেমনটি জানেন যে আজকে বাংলাদেশের একটি খেলা হচ্ছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিএসসি মোড়ে, টিএসসি চত্বরে। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে বড় পর্দায় বাংলাদেশের খেলাটি হচ্ছে এবং আজকে বাংলাদেশের যে খেলাটি, সেই খেলাটি থেকে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে পারে। তো সেই দিক থেকে বাংলাদেশের জন্য এটি আসলে একটি ডু অর ডাই ম্যাচ এবং অনেক দিন পর আমরা টিম টাইগার্সের কাছ থেকে একটি বেশ আশাজনক যে ব্যাটিং বা একটি আশাজনক যে স্কোর সেটি কিন্তু দেখতে পেয়েছি। তারা মোট 5 উইকেটের বিনিময়ে 160 রানের একটি টার্গেট দিয়েছে এবং এই টার্গেটে এখন ব্যাট করছে নেদারল্যান্ড। এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একজন দর্শকের কাছে, যার কাছ থেকে আমরা জানবো যে খেলা নিয়ে আসলে উনি কি ভাবছেন বা উনাদের কি মতামত। আমরা এই মুহূর্তে যাচ্ছি একজন দর্শকের কাছে। জি ভাইয়া, একটু কথা বলবো, সেটি হচ্ছে যে বাংলাদেশের আজকে একটি ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়তে পারে। তো আজকের ম্যাচ দেখে বা বাংলাদেশের পারফরমেন্স দেখে আপনাদের কি মনে হয়? আসলে টি-20 ক্রিকেট গৌরব মনিশ্চয়তার খেলা। আপনাকে 2টি বল ভালো ডেলিভারি আপনাকে অনেক বড় পার্থক্য করে দিতে পারে। এইমাত্র মাহমুদুল্লাহ একটা বলে একটা মেবি একজন ক্রিকেট আউট হয়ে গেলেন। তো আমি বিশ্বাস করি বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। তো শুনতে পেলেন যে দর্শকরা আসলে কি বলছেন। টিএসসিতে আমরা এখানে আসার পর যেটি দেখেছি যে দর্শকদের ভিতরে একটি প্রবল উচ্ছ্বাস এবং আগ্রহ দেখা যাচ্ছে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে। যেখানে বাংলাদেশ এর গত যে 2 ম্যাচ ছিল সেখানে দেখা গিয়েছে যে আমেরিকার সাথে বাংলাদেশ খুব বাজেভাবে হেরে গিয়েছে এবং অন্যান্য যে ম্যাচগুলো বাংলাদেশ খেলেছে সেখানেও কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে। অনেকদিন পর আজকে বাংলাদেশের একটি আশা জাগানিয়ে স্কোর হয়েছে এবং বাংলাদেশের সর্বাঙ্গীন যে বোলিং বা ব্যাটিং সেটি কিন্তু আজকে আশানুরূপ। এবং অন্য একটি বিষয় যেটির দিকে লক্ষ্য করব, দৃষ্টিপাত করব, সেটি হচ্ছে অনেকদিন এই ম্যাচটাতে ভালো খেলাই দরকার ওনার, তো ওই হিসাবেই উনি ভালো খেলছে। আর টিমের ভালো উনি অধিনায়কের আগে আর কি খেলছে অধিনায়ক হিসাবে, তো ওনার ভালো খেলাটাই উচিত আমার হিসেবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের দর্শক যারা রয়েছেন, আমরা যারা রয়েছি খেলাপ্রেমী বা ক্রিকেট প্রেমী, আমাদের যে আশাটা থাকে বা আশার জায়গাটা থাকে বাংলাদেশ দল নিয়ে, বাংলাদেশ দল আজকের খেলা দিয়ে সেই আশাটা পূরণ করতে পারছে কিনা? জি, আজকে যতটুকু মনে হয় আজকে আমাদের আশাটা পুরো হবে, যেহেতু আমরা ভালো খেলেছি আজকে, এই আমাদের বোলিং লাইনও ভালো আজকে, তো আশা করা যায় আজকে জিতবো আমরা। যদি এর পরেও বাংলাদেশ হেরে যায় তাহলে সেটা নিয়ে কি বলবেন? তাহলে আর কি মন খারাপ হবে, একটু আফসোস হবে, এছাড়া তো আর কিছু করার নাই। অর্থাৎ জানতে পারছেন যে বাংলাদেশের যে ভালো খেলাটা সেটা কিন্তু আসলে এখন দর্শকের কাছে সবচেয়ে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে বাংলাদেশ হারলো কি জিতলো সেটা যেমন আমাদেরকে আনন্দিত করে, আবার বাংলাদেশ যদি হেরে যায় তাহলে যেমন আমরা দুঃখ পাই, কিন্তু একই সাথে যদি বাংলাদেশ খারাপ খেলে সেটাতে আমরা আরও বেশি দুঃখ পাই, আমরা বেশি সেটাতে কষ্ট পাই। কিন্তু যদি বাংলাদেশ ভালো খেলে হারে সেক্ষেত্রে হয়তো কিছুটা আফসোস থেকে যেতে পারে, কিন্তু একেবারেই খারাপ খেলার থেকে ভালো খেলাটাই এখন মানুষের চাওয়া। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের খেলাটি এখনও চলমান এবং এই মুহূর্তে আসলেই এই ব্যাট বলের যে খেলাটি সেখানে কিন্তু নিশ্চিত করে কোনো প্রেডিকশন বা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। যে কোনো মুহূর্তে এই খেলাটি ঘুরে যেতে পারে। এমনকি আমাদের যে খেলাটি এখন চলছে সেটিতে হয়তোবা এই সিদ্ধান্তটি গড়াতে পারে ডেথ ওভার পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলা নিয়ে টিএসসি থেকে। ধন্যবাদ। আমিডামির সংসদে দেশের মানুষের কোনো সমস্যার সমাধান হবে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পতনে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আর দেশের অর্থনীতি যে ধ্বংসের দ্বারপ্রান্তে তা প্রস্তাবিত বাজেটেই বোঝা গেছে। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর ডিআরইউতে প্রস্তাবিত বাজেটের ওপর নৈতিকতাহীন অর্থনীতির সালতামামি শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। এখন এই বাজেটটা হচ্ছে একটা বাস, আর সাটকে হতা আছে যে বাড়িয়া বাস। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে যে ঋণের জালে জড়াচ্ছে তা ভবিষ্যতের যে কোনো সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সে যে একটা লুণ্ঠনতন্ত্রের উপর নির্ভরশীল, সে যে কেবলমাত্র ব্যবসায়ীদের নয়, জেনারেল আজিজ কিংবা সাবেক আইজিপি বেনজির আহমেদ এদের মতো লোক পুরো রাষ্ট্র প্রশাসনের মধ্যে তৈরি করে রেখেছে। এই লুণ্ঠনতন্ত্র থেকে বেরিয়ে যাওয়া সরকারের পক্ষে অসম্ভব। বিশেষ গোষ্ঠী, বিশেষ কোম্পানিকে তাদের কাছে রাষ্ট্রীয় কোষাগারের টাকা প্রকারান্তরে তাদের হাতে একভাবে তুলে দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সন্তুষ্টির কথা ভাবে না সরকার। রাষ্ট্রীয় ঋণ বেড়ে যাচ্ছে, আমার সহকর্মীরা বলেছেন ঋণের সুদ বেড়ে যাচ্ছে এবং আমাদেরকে শোধ করতে হবে। যারাই নিয়ে আসা লুট করে পাচার করুক, আলটিমেটলি সেটা আমাদের ঘাড়ে চেপে বসতেছে, আমাদেরকে শোধ করতে হবে। আমাদের দেশটাকে ফতুর করে ফেলা হচ্ছে, আমরা এখান থেকে বাঁচতে চাই। আর বাঁচতে হলে উপেক্ষিত এবং এই বঞ্চিত জনগণ যারা, তাদেরকে জাগ্রত করা এবং তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। চলমান আন্দোলনে সামনের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি। এই বাজেটের মধ্যে যেটা হচ্ছে তা হচ্ছে আমার অর্থনীতি যে ধ্বংসের প্রান্তে এসে দাঁড়িয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অতএব গরিব মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি উচ্চ মধ্যবিত্ত, এদের সবাইকে আগামী দিনের এই আন্দোলনে সামিল হতে হবে, তার কোনো বিকল্প নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বর্তমান সরকার। আপনারা বেনজিদের রাষ্ট্রদাতা, আজিজের রাষ্ট্রদাতা, বিচার শুধু তাদের নয়, বিচার হবে বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের মধ্য থেকে যারা নেতৃত্ব দিয়ে দেশকে দুর্নীতিগ্রস্ত করেছেন। আপনার আমলে বেনজির, আজিজের মতো বহু লোক এখনো সরকারে আছে, তাদের বিরুদ্ধে রিটার্নের আগে ব্যবস্থা আপনাকে নিতেই হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের মোট জিডিপির 4% অপচয় হয় বায়ু দূষণের কারণে। গাড়ি ও ইটভাটার ধোঁয়া, নির্মাণ কাজে সৃষ্ট দূষণ ও কলকারখানার ধোঁয়ায় থাকা ক্ষুদ্র ধাতব কণার কারণে অ্যালার্জি, ফুসফুসের রোগ সহ দেখা দিচ্ছে শারীরিক নানা জটিলতা। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। বৃহস্পতিবার রাজধানী নেক্সট হোটেল সেমিনারে উঠে আসে এমন তথ্য। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বায়ু দূষণের বৈশ্বিক প্রভাবের সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ দূষণ। দ্রুত এসব দূষণ কমানোর উপর জোর দেন তিনি। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। প্রতি বছর দেশে ৭৮ থেকে ৮৮ হাজার মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের নানা উপসর্গে। পার্টিকুলেট ম্যাটার PM2.5, PM10, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোনের মতো মারাত্মক ক্ষতিকর ৬ ধরনের বিষাক্ত পদার্থ ক্ষতি করছে মানবদেহে, যার প্রভাবে অ্যালার্জি, ফুসফুসের সংক্রমণ, কফ, চোখের সমস্যা, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ত্বকে মারাত্মক ক্ষতি হচ্ছে। বায়ু দূষণের এ প্রভাবে প্রতি বছর অপচয় হচ্ছে জিডিপির 4%। রাজধানীর এক হোটেলে বায়ু দূষণ রোধে বিভিন্ন অংশীদারদের নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আলোচনায় উঠে আসে এসব তথ্য দেয়া হয়। ঢাকার পরে সবচেয়ে বেশি দূষণ রাজশাহী, খুলনা ও রংপুরে। অভ্যন্তরীণ দূষণের সঙ্গে ভারত থেকে আসা দূষিত বায়ু অনেকাংশে দায়ী বলে উঠে আসে বিশ্বব্যাংকের গবেষণায়।
দূষণ দখল রোধে সিটি কর্পোরেশনের হাতে তেমন ক্ষমতা নেই। এজন্য সিটি কর্পোরেশনগুলোর ক্ষমতা বাড়ানোর দাবি জানান নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটির মেয়ররা। ৫,০০০ টাকা জরিমানা করে কি কোনো কিছু বন্ধ করা যাবে? এটা তো কিছুতেই সম্ভব না। আমি অনুরোধ করব এই আইনটা কিভাবে সংশোধন করে আরেকটু বেশি বাড়ানো যায় কিনা এবং সিটি কর্পোরেশনগুলিকে এই ক্ষমতাটা দিতে হবে। পরিকল্পিতভাবে নগরায়ন যদি করা না হয়, একটা নগরকে পরিকল্পিত করতে তুলতে হলে সবুজের দরকার আছে। কতটুকু সবুজের পরিমাণ সেটা নির্ধারণ করে দিতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শিল্পোন্নত দেশগুলো কোনো রকম জবাবদিহিতা ছাড়াই অতিমাত্রায় শিল্পায়ন করে পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা তখন উন্নয়ন আরম্ভ করেছি যখন সারা পৃথিবীর উন্নয়ন করতে গিয়ে যে পরিমাণ পলিউশন করার দরকার, তারা আনঅ্যাকাউন্টেবল অর্থাৎ জবাবদিহিতা মুক্তভাবে তারা সে পলিউশনটা করেছেন এবং টোটাল পৃথিবীকে পলিউটেড করেছেন। করার বিনিময়ে তাদের উন্নত অবস্থা তারা সৃষ্টি করেছে। এরপরে তখন তারাই বুঝতে পেরেছে যে না, আমাদেরকে এখন এই পলিউটেড অবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিধিমালার যথাযথ ব্যবহার জরুরি বলে মনে করেন মন্ত্রী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা বাংলাদেশ সীমান্তে বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বলে সতর্ক করে চুয়াডাঙ্গার জীবননগরে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যদিও এটিকে রুটিন ওয়ার্ক বলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন সতর্কবার্তা দিয়ে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরে মাইকিং করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। অনুরোধ করা যাচ্ছে, মাইকিংয়ে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি বেসামরিক মানুষদের লক্ষ্য করে চালাতে পারে গুলি। তাই স্থানীয়দের সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় না যেতে অনুরোধ করা হয়। স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএসএফ হামলাকারীদের বাংলাদেশি দাবি করে মঙ্গলবার দুপুরে বিজিবির সাথে পতাকা বৈঠকে বসে। বৈঠক শেষে সীমান্ত এলাকায় মাইকিং করে 58 বিজিবির উথলি বিশেষ ক্যাম্পের সদস্যরা। অনুরোধ ক্রমে উথলি বিশেষ ক্যাম্প। যদিও বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের অধিনায়ক বলছেন, এই মাইকিং বিজিবির রুটিন ওয়ার্কের অংশ। এটা আমাদের তো রেগুলার রুটিন ওয়ার্ক। জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাসে 2 থেকে 3 বার করি। এখন আপনারা হঠাৎ করে শুধু একদিনের জিনিসটা কেন নিয়ে টানাটানি করছেন আমি তো বুঝতে পারছি না, কারণ এটা তো আমাদের রুটিন ওয়ার্ক। জনসচেতনতামূলক কর্মকাণ্ড, জনগণকে একত্রিত করে তাদের সামনে সীমান্ত এলাকায় নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় কি করতে হবে কি করতে হবে না এই জিনিসগুলো বলা হয়। এই ঘটনার পর থেকে জীবননগর সীমান্ত এলাকার বাসিন্দারা চলাফেরা করছেন বাড়তি সতর্কতায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় আবারও ব্যাংক লুটের ঘটনা। আইএফআইসি ব্যাংকের মাটিরালি উপশালার সিন্দুক ভেঙে চুরি হয়েছে 29 লাখ টাকা। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কথা বলতে রাজি না হলেও পুলিশ বলছে নিরাপত্তার ঘাটতি ছিল ব্যাংকটির। সঞ্জু রায়ের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। ক্যামেরা থেকে নিজেকে আড়াল করতে বেলচার এমনই ব্যবহার চোরের। এটি বগুড়ার ব্যাংক থেকে 29 লাখ টাকা চুরির সিসিটিভির ফুটেজ। সিসিটিভির ফুটেজে দেখা যায় বুধবার দিবাগত রাতে 2:22 মুখে পলিথিন পেঁচিয়ে বেলচা দিয়ে মুখ ঢেকে ব্যাংকে প্রবেশ করে চোর। প্রথমে সিসিটিভি ঘুরিয়ে আরেকজনকে সাথে নিয়ে ঢোকে ব্যাংকে। তারা দুজনে মিলে লুটে নেয় 29,40,000 টাকা। পুলিশ জানায়, বারবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হলেও ব্যাংকটি নিরাপত্তা নিশ্চিতে নেয়নি কোনো ব্যবস্থা। এমনকি ওই রাতে সেখানে ছিল না কোনো নিরাপত্তা প্রহরী। ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এবং আমরা যেটা এই পর্যন্ত যেটা আমরা আমাদের অ্যানালিসিস সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা রাত 2টার পরবর্তী একটি ঘটনা ঘটেছে আমরা ধারণা করছি। এই আইএফআইসি ব্যাংকে মাত্র 2 জন কর্মকর্তা রয়েছেন এবং একজন ওয়াচম্যান এবং একজন ক্লিনার রয়েছে এবং এই তাদের হচ্ছে জনবল। এছাড়া রাতের বেলা কোনো নাইট গার্ড তাদের এখানে থাকেন না। তবে দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানায় পুলিশ।
এই চুরি ঘটনার রহস্য উদ্ঘাটন করব, কারা জড়িত শনাক্ত করব এবং 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 গ্রেপ্তার করব। আমরা যে চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, সেই চোরাইকৃত টাকা উদ্ধারের আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো। এদিকে টিভি ক্যামেরা দেখেই তাড়াহুড়ো করে ঘটনাস্থল ত্যাগ করেন ব্যাংকটির মাটিডালি উপশাখার ম্যানেজার। আইএফআইসি ব্যাংকের বগুড়া প্রধান শাখার ম্যানেজার চুরির বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে জানিয়ে নিরাপত্তার বিষয়টি এড়িয়ে যান। সিআইডি টিম আসছে, ক্রাইম টিম আসছে, তারা দেখছে, দেখার পরে আপনাদের আমরা বলতে পারবো। এখন আমরা ভিতরে ওনারা কাজ করছে ভিতরে। সদরের ব্যস্ততম এলাকায় অবস্থিত এই উপশাখায় চুরির ঘটনা ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকেও। এর আগে জানুয়ারিতে পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে চুরি ও ১৭ দিন আগে শিবগঞ্জে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। ভুয়া র্যাব পরিচয় অপরাধের সঙ্গে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে র্যাব। সম্প্রতি র্যাবের পরিচয় অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা লুট করে চক্রটি। বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই চক্রটি আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক পরিচয়ে অপরাধ করে আসছিল। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গেল ৬ জুন ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করা হয় গাজীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানার ৩ কর্মকর্তাকে। এ সময় ভুয়া র্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কারখানার বেতন বোনাসের ১৯,৪৫,০০০ টাকা। ওরা অস্ত্র দেখাইছে, লাঠি ভয়টয় দেখাইছে, বলছে র্যাবের পরিচয় দিছে, র্যাব পোশাক পরা। র্যাব তো সবাই চিনে, বুঝেনি তো, র্যাবের পোশাক তো সবাই চিনতে পারে, র্যাব লেখা ছিল, এই কারণে সবাই একটু ভয় পেয়ে গেছে। এই ঘটনার মূল হোতা হামিম সহ ডাকাত দলের ৫ সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহার করা মাইক্রোবাস, র্যাব লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ, ভুয়া পরিচয়পত্র ও ছিনতাই করা নগদ টাকা। বৃহস্পতিবার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সাংবাদিক পরিচয়ে অপরাধ করে আসছিল চক্রটি। নিজেদেরকে ভুয়া র্যাব, পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ছিনতাই করে আসছিল। এ সময় র্যাবের মুখপাত্র দাবি করেন, সাদা পোশাকে কখনোই কাউকে তুলে আনে না র্যাব। সাদা পোশাকে আমরা কাউকে চ্যালেঞ্জ করতে পারি কিন্তু কাউকে আমরা কখনো গ্রেফতার করি না। যদি গ্রেফতারের প্রয়োজন হয় তাহলে পোশাকি টিম সেখানে আসবে, পোশাকি টিম এসে পরবর্তী কার্যক্রম তারা করবে। ভুয়া পরিচয়, যে কোনো সংস্থার পরিচয় দিয়ে যদি কখনো এভাবে পথরোধ করে, তাহলে আপনাদের উচিত তাদের আইডেন্টিফিকেশন, অর্থাৎ তাদের যে সত্যিকার পরিচয়, সেটাকে জানা। কোরবানির পশুর হাটে আসা যাওয়ার পথে অর্থের নিরাপত্তার প্রয়োজনে কাছাকাছি থাকা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেখছেন সংবাদ রাত। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইটালিতে অনুষ্ঠিত G7 বৈঠকে ইউক্রেনের সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, ওই চুক্তিতে আমেরিকার স্থলসেনা ব্যবহারের প্রতিশ্রুতি দেয়া হবে না। রাশিয়ার বিরুদ্ধে বুধবার যুক্তরাষ্ট্র হঠাৎ করে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রাশিয়ার কাছে সেমিকন্ডাক্টর বিক্রি করেছে এমন চীনাভিত্তিক কোম্পানিও আছে। নতুন নিষেধাজ্ঞার ফলে মস্কো এক্সচেঞ্জ তাৎক্ষণিকভাবে ডলার ও ইউরোর লেনদেন স্থগিত করতে বাধ্য হয়। ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা বুধবার বলেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি তাদের লক্ষ্যমাত্রা 2% দিকে আরও নেমে এসেছে। তবে তারা ইঙ্গিত দিয়েছে যে এবছর তাদের বর্তমান বেঞ্চমার্ক সুদের হার প্রায় 5.3% থেকে মাত্র একবার কমানোর আশা করছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের কিছু শর্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এখনও যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য হামাসকে দায়ী করেন তিনি।
আর স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর মধ্যেই নুসেরাত শরণার্থী শিবিরে ফের ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও 5 ফিলিস্তিনির। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। একের পর এক যুদ্ধবিরতির আলোচনার পরেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। হামাস ও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছেন মধ্যস্থতাকারীরা। সম্প্রতি যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার কাতারের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি স্পষ্ট এবং দৃঢ় আহ্বান রয়েছে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি হলো হামাস ও ইসরায়েলের মধ্যে দূরত্ব দূর করার সর্বোত্তম উপায়। এটি এমন একটি সমস্যা যার সাথে আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছি। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি আর ইসরায়েল চায় জিম্মি মুক্তি। তাদের এই দুটি পার্থক্যের সমাধান করতে হবে আমাদের। এটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। যুদ্ধ শেষ করা এখন আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে হামাসের কিছু শর্তারোপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পাশাপাশি এখনও যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য হামাসকে দোষারোপ করেন তিনি। We were waiting on one response, and that was the response from Hamas. আমরা একটি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং সেটি হলো হামাসের প্রতিক্রিয়া। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে অনেক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। আমরা সেই পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। We discussed those changes last night with Egyptian colleagues. এছাড়া গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি বেনজিরের সম্পদের অনুসন্ধানে বিভিন্ন দেশে বিএফআইউর চিঠি, এনবিআর এর সাবেক কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা। মন্ত্রিসভায় ফের রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ, থাকতে পারেন শরিকরাও। প্রধানমন্ত্রী সব জানেন বলছেন মন্ত্রীরা। আনার হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মিন্টু 8 দিনের রিমান্ডে, জিজ্ঞাসাবাদে মিলতে পারে চাঞ্চল্যকর তথ্য, বলছে ডিবি। ঈদযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, মহাসড়কে বেড়েছে বাহনের চাপ, বাড়তি উদ্বেগ ছড়াচ্ছে লক্কর ঝক্কর বাস। এবং বাংলাদেশের দেয়া 160 রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস, সাকিবের 50-তে দুর্দান্ত ফর্মে টাইগাররা। এই ছিল এখনকার সংবাদটা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।